আজকে আমাদের ক্লাসের বিষয় ক্লাস হচ্ছে ক্লাস 10 আর সাবজেক্ট জিওগ্রাফি। আমি ইতিপূর্বে ক্লাস নিয়েছি, আমার পরিচয় দিয়েছি, তবু আজকে পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে খবিরুল ইসলাম। আমার স্কুলের নাম হচ্ছে সুদর্শননগর পীর হাজি হাজরা বিদ্যাচক্র হাই স্কুল। আমার বাড়ি বুনিয়াদপুরে কটমোড়। আজকে পড়াতে গিয়ে একটা বিষয় আমি প্রথমে উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু ছাত্রছাত্রী ফোনের মাধ্যমে ফোনালাপের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল যে স্যার আপনারা যে ক্লাস নিচ্ছেন খুব সুন্দর, খুব ভালো, কিন্তু আমাদের কাছে আরও একটু বেশি করে যদি ক্লাসটা নিতেন। তারপর আমি অপশন চেয়েছিলাম কীভাবে। তখন সেই ছাত্রছাত্রীগুলো বললো যে স্যার আপনারা যে টপিকসগুলো পড়াবেন সেগুলো যদি আমাদের আগামী বছর মানে 2021 সালে যে আমরা পরীক্ষা দেব, সেই 2021 সালের পরীক্ষার ভিত্তির উপর ইম্পর্টেন্স কিছু জিনিস যদি আমাদেরকে বুঝিয়ে দেন এবং সেগুলো লিখলে পুরো যত নাম্বারটা পাওয়া যায় এবং তার সঙ্গে কিছু হোম টাস্ক যদি দেন, তাহলে আমরা পড়াটা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমি সেই ছাত্রছাত্রীদের পরামর্শটা অ্যাকসেপ্ট করে নিই এবং বলি বা খুব ভালো, ঠিক আছে, তাহলে তোমাদের যে মেইন 5 নম্বরের বড় কোশ্চিন, সেই বড় কোশ্চিনগুলো 4টা কোশ্চিন থাকে, 2টো প্রাকৃতিক ভূগোলের মধ্যে আর 2টো আঞ্চলিক ভূগোলের মধ্যে আমাদেরকে লিখতে হয়। কোশ্চিন থাকে 4টা করে, 4টা প্রাকৃতিক ভূগোলের কোশ্চিন থাকবে, লিখতে হবে 2টা। আঞ্চলিক ভূগোল থেকে থাকবে 4টা, লিখতে হবে 2টা। তো এই বিষয়ের মধ্যে আমাদের আজকের পাঠ্য বিষয় আঞ্চলিক ভূগোল, অনেকটা চ্যাপ্টার। আঞ্চলিক ভূগোলের মধ্যে আমরা পাচ্ছি এবারে ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে প্রতি বছরই এটা থেকে কোশ্চেন আসে 5 নম্বরের। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকে, 2 নম্বরের থাকে, 1 নম্বরের থাকে। এইটা এত ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। কৃষিকাজ, ভারতের কৃষিকাজ, ভারতের কৃষিকাজের মধ্যে আমরা কি কি বিষয়গুলো পাবো সেটা আগে আমাদের একটু দেখে নেওয়া দরকার। ভারতের কৃষিকাজ, সেই কৃষিকাজের মধ্যে আমরা যেটা পাবো সেই কৃষিকাজের প্রথমে অর্থ। কৃষিকাজের অর্থ বলতে আমরা কি বুঝি? কৃষিকাজ বলতে আমরা কি বুঝি? কৃষিকাজ হচ্ছে এই কৃষিকাজ ইংরেজি শব্দ এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি 2টি ল্যাটিন শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে এগার আর একটা হচ্ছে কালচার। এগার প্লাস কালচার, এই 2টো শব্দ মিলেই আমরা পাচ্ছি এগ্রিকালচার। এগার শব্দের অর্থ কি? এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি বা ক্ষেত্র। এগার শব্দের হচ্ছে ভূমি বা ক্ষেত্র। আর কালচার শব্দের অর্থ কি? কর্ষণ করা, ভূমিকে কর্ষণ। তাহলে পুরো উৎপত্তিগত অর্থ আমরা কি হচ্ছে? এগ্রিকালচার। এগ্রিকালচার অর্থ হচ্ছে কৃষিকাজ। ইংরেজি হচ্ছে এগ্রিকালচার। 2টো ল্যাটিন শব্দ থেকে আমরা পেলাম একটা এগার, একটা কালচার। আর এই এগার আর কালচার যুক্ত মিলে হয়ে গেল আমাদের ভূমি কর্ষণ। তাহলে উৎপত্তিগত অর্থ আমরা পেয়ে যাচ্ছি কৃষিকাজের ইংরেজি হচ্ছে এগ্রিকালচার হচ্ছে ভূমি কর্ষণ। তাহলে পরবর্তী ধাপে আমরা যেতে পারি কৃষিকাজের। ভারতের কৃষিকাজের পরবর্তী ভাগে আমরা কি যাব? কৃষিকাজের বৈশিষ্ট্য। কৃষিকাজের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পাবো? কৃষিকাজের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাবো ভারতের কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্যগুলি হলে এভাবে লিখে, তাহলে 1 নম্বর আমরা লিখবো যে জীবিকা সত্তাভিত্তিক কৃষিকাজ। জীবিকা সত্তাভিত্তিক 1 নম্বর। 2 নম্বর আমরা লিখবো মৌসুমী বায়ু প্রাধান্য। 3 নম্বর আমরা লিখবো জমি বা হচ্ছে তোমার জল।
যত ছোট ছোট। 4 নম্বর হিসেবে বললো আমরা লিখতে পারবো খাদ্য ফসল প্রাধান্য। আগে 4টা বুঝে নিই। তাহলে জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে প্রথম আমরা পাচ্ছি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আমাদের ভারতবর্ষের যে কৃষির প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আমরা খাওয়া, আমাদের বস্ত্র, আমাদের প্রাথমিক চাহিদা ইত্যাদি যে মিটিয়ে যায়, অর্থাৎ জীবন ধারণ করার জন্য যে কৃষি ব্যবস্থাটা আমরা করি সেই কৃষি ব্যবস্থাটাই হচ্ছে আমাদের জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আর উদ্বৃত্ত কৃষি খুব কমই করি, হলেও সামান্য কিছু বাজার বিক্রি করে প্রাথমিক চাহিদাটুকু মিটাই। মৌসুমী ব্যয়ের উপর নির্ভর। আমাদের ভারতের কৃষিকাজে অধিকাংশ ভারতবর্ষব্যাপী যে কৃষিকাজটা করা হয় সেটা হচ্ছে মৌসুমী ব্যয়ের উপর নির্ভর করে কৃষিকাজটা করা হয়। জোতগুলো ছোট ছোট। আমাদের কৃষিকাজের যে জমি, যে জোত, যে কিয়ারগুলো বলা হয় সেগুলো খুবই ছোট ছোট। তারপর হচ্ছে খাদ্য ফসলের প্রাধান্য। আমাদের অধিকাংশ কৃষিকাজ যে আমরা করি সেটা খাদ্য ফসলের উপরে প্রাধান্য আমাদের উপর নির্ভর করে আমাদের করতে হয়। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী 5 নম্বর হিসেবে আমরা পাবো জলসেচ। জলসেচ, পশু খাদ্যের অভাব, জলসেচ। আমাদের ভারতবর্ষের কৃষিকাজ যেহেতু আগে বলা হয়েছে মৌসুমী বায়ু হিসেবে নির্ভর করা হয়, সেবার যদি কম বৃষ্টিপাত হয় খারিফ শস্য বর্ষাকালে তাহলে আমরা জলসেচ করি সেই ফসলটা। আবার অনেকটা দীর্ঘ সময় ধরে রবি শস্য আমরা চাষ করি, সেই রবি শস্য সম্পূর্ণ আমাদের জলসেচের উপর নির্ভর করে আমরা চাষাবাদ করি। তাহলে পশু খাদ্যের অভাব, যেহেতু আমাদের অধিকাংশ কৃষিকাজ আমাদের খাদ্যের জন্য বিশেষ করে আমরা চাষাবাদ করি, সেই জন্য ব্যাপক একটা এলাকা মিলে বা প্রচুর পরিমাণে আমাদের কি আছে এখানে পশু পালন করা হয়, সেই পশুদের খাদ্য কিন্তু আমাদের অভাব পড়ে যায়। এইভাবেই আমরা কৃষির বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করতে পারি। যেহেতু সময় খুব কম, অল্প অল্প করে টাস্ক আমি দিয়ে আলোচনা করে যাচ্ছি, এই জন্যই আমরা পরবর্তীতে আমরা আবার এটা দেবো ভারতের কৃষির প্রকারভেদ। প্রকারভেদ কিভাবে আমরা করবো? বিভিন্ন ভূবিজ্ঞানী, বিভিন্ন কৃষি বিজ্ঞানী ভারতের কৃষিকাজকে প্রধানত 2টি ভাগে ভাগ করে আলোচনা করেছেন। বুঝলে, একটা হচ্ছে ব্যবহার অনুসারে, একটা 2 নম্বর ভাগ হচ্ছে ঋতু অনুসারে। ঋতু অনুসারে। তাহলে ব্যবহার অনুসারে একটা ভাগ, আর একটা হচ্ছে ঋতু অনুসারে। ব্যবহার অনুসারে কৃষিকাজকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমে 1 নম্বর ভাগ হচ্ছে আমরা বলতে পারি খাদ্য শস্য, খাদ্য ফসল বা খাদ্য শস্য। 2 নম্বর হিসেবে আমরা বলতে পারি তন্তুজ, 3 নম্বর হিসেবে আমরা বলতে পারি বাগিচা ফসল, এবং আরেকটা আছে অন্যান্য ফসল। খাদ্য ফসল কোনগুলো আমরা সবাই জানি, খুবই পরিচিত। ভারতবর্ষের যে খাদ্য ফসল, যে সকল ফসল আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি সেই ফসলগুলো হচ্ছে খাদ্য ফসল। ধান, গম, যব, ভুট্টা, মিলেট, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের খাদ্য ফসল। তন্তুজ ফসল, তন্তুজ ফসল বলতে বিশেষ করে আমরা আঁশ জাতীয় যে সব ফসলগুলো, আঁশ যেরকম কি কার্পাস, পাট, শন, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের বাগিচা ফসল। বাগিচা ফসল কোনগুলো? ব্যাপক আকারে জমির মধ্যে বাগিচার আকারে যে ফসলগুলো আমরা চাষাবাদ করে যাবি বাগিচারে, যেমন চা, কফি, কোকো, আনারস,
আম, জাম, লেবু, পেঁপে, এগুলো আমরা বাগিচার মধ্যে চাষ করে থাকি। এছাড়া অন্যান্য ফসল কিছু আছে, সেগুলো আছে আমাদের তৈলবীজ। তৈলবীজের মধ্যে আমরা পাবো নারকোল, তিসি, তিল, এগুলো বাদাম। এছাড়া আর ঋতু অনুসারে আমরা ফসলকে প্রধানত কিভাবে ভাগ করি? ঋতু অনুসারে আবার আমরা তিনটা ভাগে ভাগ করবো। কি কি ঋতু অনুসারে? তিনটা। এক নম্বর ভাগ হচ্ছে আমাদের রবি শস্য, বা রবি ফসল। দুই নম্বর ভাগ হচ্ছে আমাদের খারিফ ফসল। আচ্ছা, এক নম্বরে আমরা খারিফ ফসলটাকে করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খারিফ, রবি, তিন নম্বর আমরা করলাম জাইদ। তাহলে ঋতু অনুসারে প্রধানত আমাদেরকে তিনটা ফসল ভাগ করা হয়। একটা হচ্ছে রবি খারিফ শস্য, দুই নম্বর হচ্ছে রবি শস্য, তিন নম্বর হচ্ছে আমাদের জাইদ শস্য। খারিফ শস্য কাকে বলে? খারিফ শস্য হচ্ছে বর্ষার মৌসুমে, মৌসুমী বায়ুর সাহায্যে, মৌসুমী বৃষ্টিপাতের কারণে বর্ষার শুরুতে যে ফসল চাষ করা হয় এবং শীতের শুরুতে যে ফসল তোলা হয়, সেটাই হচ্ছে আমাদের খারিফ শস্য। যেমন ধান, প্রধান ফসল হচ্ছে ধান। তারপর হচ্ছে আমাদের রবি শস্য। রবি শস্যের মধ্যে আমরা কি পাই? ঠিক যেমন এটা শীতের শুরুতে আমরা কেটে নিয়েছিলাম, তাহলে রবি শস্য হচ্ছে শীতের শুরুতে চাষ করা হয়, গ্রীষ্মের শুরুতে এটা আবার কেটে ফেলা হয়। শীতের শুরুতে আর শুরু, আর তোমার আপনার ইয়ে হচ্ছে গ্রীষ্মের শুরুতে হচ্ছে কাটা হয়, সেটাই হচ্ছে আমাদের রবি শস্য। রবি শস্য যেমন হচ্ছে গম, যব, এগুলো হচ্ছে আমাদের রবি শস্য। তারপর হচ্ছে আমাদের জাইদ শস্য। জাইদ শস্যটা কি জিনিস? জাইদ শস্যটা খুব স্বল্প মেয়াদের শস্য। জাইদ শস্যটা আমাদের গ্রীষ্মের শুরুতে চাষ করা হয় আর বর্ষার শুরুতে কাটা হয় বা ফসলগুলোকে তুলে নেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের জাইদ শস্য। জাইদ শস্য যেমন আম, জাম, লিচু, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন সবজি, পটল, ঢেঁড়স, শশা, এই ফসলগুলো হচ্ছে জাইদ শস্য। এখান থেকে আমাদের বড় কোশ্চেন আসবে না, 2 বা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। প্রধান প্রধান পয়েন্টগুলো মোটামুটি আমি আলোচনা করে দিলাম। এবার 5 নম্বরের মোটামুটি আমাদের 5 নম্বরের কোশ্চেন গুলো যেগুলো আসে, সেগুলো হচ্ছে ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসল। ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসলগুলির মধ্যে আমাদের পড়বে ধান 1 নম্বর, 2 নম্বর আমরা গম, 3 নম্বর কার্পাস, 4 নম্বর ইক্ষু, 5 নম্বর চা, 6 নম্বর কফি, 7 নম্বর মিলেট। এগুলো হচ্ছে প্রধান প্রধান ফসল। আরো অন্যান্য ফসল আছে, তার মধ্যে এগুলো আমাদের প্রধান প্রধান ফসল। এবার যে কজন ছাত্র আমাদেরকে প্রশ্ন করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি এখানে মেইন একটা 5 নম্বরের প্রশ্ন টাইপের আলোচনা করতে যাচ্ছি। তোমরা খুব ভালো করে আমার এই টপিকসগুলো দেখে নাও, আমি কিভাবে পয়েন্ট আউট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার এখানে একটা কোশ্চেনও আছে, সেই কোশ্চেনটা থেকে আমরা বলে দিতে পারি যে আমাদের বিভাগের এখানে দুটো পার্ট আছে। 5-এর 1-এর 4টা কোশ্চেন থাকে, 5-এর 2-এর 4টা কোশ্চেন থাকে। তার মধ্যে প্রতি বছরই একটা করে আমাদের এই 5 নম্বরের প্রশ্ন কৃষিজ ফসল থেকে আমাদের থাকছে প্রতি বছর। যেমন এবারে আমাদের এসছে চায়ের 2020 সালে তাহলে চা আসলো। আর আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এবার আমরা পাবো, আমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে গম। এবার গম, তারপরে আমরা পাবো চায়ের মধ্যে তাহলে গম হয়ে গেল, কার্পাস 2 নম্বর ইম্পর্টেন্ট আমরা পাবো। 3 নম্বর ইম্পর্টেন্ট আমি পরপরের জন্য পাশাপাশি লিখেছি ইক্ষু। আর কফি তুলনামূলক আমাদের এখানে আছে
আমাদের আরেকটা ফসল আছে এখানে, সেটা না লিখলেও হবে, সেটা অসুবিধা নেই। অন্যান্য মধ্যে কফি। এই আগামী 2021 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আউট করে নেবে। গম, কার্পাস, ইক্ষু, কফি। সিরিয়াল আমি বলছি, 1 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে গম, 2 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে কার্পাস, 3 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে ইক্ষু, 4 নম্বর হচ্ছে কফি। এছাড়া একটা হালকা আছে আমাদের ধানটা মোটামুটি আমরা একটু দেখলেই পারবো, যেহেতু ওই জন্য এই 4টা ফসল আমরা যদি ভালো করে কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু আমরা একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাব। তাহলে এই 5টা কোশ্চিন বা 4টা এই ধরনের কপি আমরা পরে যদি সময় পাই আলোচনা করবো। আপাতত 3টা কোশ্চেন আমি খুব ভালো করে আলোচনা করে দিচ্ছি। সেই 3টা কোশ্চেনের মধ্যে হবে, প্রথমেই আমরা দেখে নিই, একটু ছক করে আমি যদি লিখে দিই তাহলে খুব ভালো হয়, পড়তে আমাদের সুবিধা হবে পয়েন্টগুলো। গম, পশ্চিম কি থাকবে? ভারতীয় কৃষিকাজের মধ্যে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করে। কোশ্চেনটা, গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। তাহলে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। এখানেই সাধারণ ছাত্রছাত্রীরা যে জিনিসটা খুবই ভুল করে, সেটা হচ্ছে প্রত্যেকটা ফসলে কিন্তু আমাদের 2টো করে পয়েন্ট করে আলোচনা করা আছে। এই অনুকূল ভৌগোলিক পরিবেশ নামে প্রশ্নটা। অনুকূল ভৌগোলিক পরিবেশ, অনুকূল ভৌগোলিক পরিবেশ যদি আসে, আসার সম্ভাবনা খুবই কম, যদি আসে তখন আমাদের প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে হবে আর অর্থনৈতিক পরিবেশ আলোচনা করতে হবে। কিন্তু বিগত কয়েক বছর ধরে অর্থনৈতিক পরিবেশটা একেবারেই আসে না। অর্থনৈতিক পরিবেশ 1বার থেকে 2বার পড়লেই পাওয়া যাবে। মেনলি প্রাকৃতিক পরিবেশটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, একদম পয়েন্ট টু পয়েন্ট প্রাকৃতিক পরিবেশটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে ভারতের গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তাহলে সবার প্রথমে জিস্ট কতটুকু লিখলে আমরা 5 নাম্বার পাবো সেটাই আমি হুবহু বলে দিচ্ছি। ওটুকু লিখলেই 5 নাম্বার পাওয়া যাবে। 1 নাম্বার পয়েন্ট হিসেবে আমরা যদি দিয়ে দিই ভূমিকা, তাহলে গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আমরা পাচ্ছি ভূমিকা। ভূমিকার মধ্যে কি আছে? ভূমিকার মধ্যে আমাদেরকে লিখতে হবে ভারতের দ্বিতীয় খাদ্য ফসল হিসাবে গমের স্থান হচ্ছে গমের। ভারতের দ্বিতীয় খাদ্য ফসল হিসাবে গমের স্থান দ্বিতীয়। গম একটি রবি শস্য। গম বিশেষ করে উত্তর ভারতে বেশি আবাদ হয়। গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো, বা গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি নিম্নে আলোচনা করা হলো। এইভাবে আমাদেরকে পয়েন্টটা শুরু করতে হবে। তাহলে ভূমিকাতে একটু সামান্য 2 লাইন লিখে তারপর সঙ্গে সঙ্গে আমরা মেইন পয়েন্টটাতে আমরা চলে যাব। কি কি অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো, অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো লিখে সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট পয়েন্টটা আমাদেরকে লিখতে হবে। এখানে ফার্স্ট পয়েন্টটা আমাদেরকে লিখতে হবে উষ্ণতা। উষ্ণতা, উষ্ণতা লিখে তারপর সঙ্গে সঙ্গে আমাদেরকে লিখতে হবে এখানে প্রত্যেকটা গড় হিসাবে আমরা উল্লেখ করব। গড় উষ্ণতা, গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। তারপরে পাকার সময় একটু বেশি লাগবে, পাকার সময় লাগবে 25 থেকে 27 ডিগ্রি উষ্ণতা। 2 নম্বর লাগবে আমাদের, এটা ক যদি আমরা করি, খ দিয়ে দাও তোমরা, বৃষ্টিপাত। বৃষ্টিপাত, বৃষ্টিপাত হিসাবে আমরা কি লিখবো? বৃষ্টিপাতের 50 থেকে 100, 50 সেমি থেকে 100 সেমি বৃষ্টি। গ হিসেবে আমরা লিখব গয়ের আর্দ্রতা। আর্দ্রতার গয়ে লিখব আমরা কি?
বোনার সময় লাগবে, ফসল বোনার সময় একটা লাগবে আবহাওয়া, আর লাগবে হচ্ছে ফসল পুষ্ট। তারপরে একটা আমি বলে দিই, তারপরে একটা উষ্ণতা, তারপরে আমরা পাবো তুহিন মুক্ত দিবস। এখানে ক খ গ, খটা আমি কমপ্লিট করে দিই, তাহলে এই পয়েন্টটা কমপ্লিট হয়ে যাবে। তুহিন মুক্ত দিবস। তুহিন মুক্ত দিবস আমরা পাবো 110 দিন। বাস এখানে পয়েন্টটা করে নেবে। জলবায়ু এখন ক খ গ, এই জলবায়ু মেইন পয়েন্ট, এটা একটা মধ্যে একটা প্রধান পয়েন্ট। এখানে 4টা পয়েন্ট আমরা ভাগ করব। উষ্ণতা, তারপরে বৃষ্টিপাত, তারপরে আর্দ্রতা, তারপরে হচ্ছে তুহিন মুক্ত দিবস। এই জলবায়ুর মধ্যে এই 4টা পয়েন্ট আমাদেরকে দিতেই হবে কম্পালসরি। তারপরে অন্য পয়েন্টগুলো যেগুলো আছে আমরা পড়ে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে উষ্ণতা। গড় উষ্ণতা, গম উৎপাদনের জন্য গড় উষ্ণতা লাগবে, অর্থাৎ গম যখন আমরা বুনবো তখন শীতের সময়, রবি শস্য এটা, তখন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি তাপমাত্রা লাগবে। আস্তে আস্তে গমটা যখন একটু বড় হচ্ছে, বাড়বে, গাছটা যখন একটু বাতাস দুলবে, বড় হবে বাতাসে, তখন আমাদের তাপমাত্রা শীতটা একটু বেশি লাগবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন শুষ্ক আবহাওয়া লাগবে শীতের মধ্যে। গম যখন পুষ্ট হবে, পাকবে, তখন সেই টাইমটাতে আমাদের তাপমাত্রা একটু বেশি লাগবে। এই কয়েকদিন আগে আমাদের গম কাটা হচ্ছে, রানিং এখনো চলছে, বৃষ্টির জন্য বন্ধ হয়ে আছে। এখন তাপমাত্রা আমাদের লাগবে, অর্থাৎ গম দানাটা পুষ্ট হতে এবং কাটার সময় লাগবে 25 থেকে 27 কম পক্ষে তাপমাত্রা, বা এই তাপমাত্রাটা সব থেকে ভালো হয় গমটা। বৃষ্টিপাত লাগবে 50 সেমি থেকে 100 সেমি। বেশি যদি বৃষ্টিপাত হয় তাহলে গম গোড়া নষ্ট হয়ে যাবে, এবং গমের গোড়া নষ্ট হয়ে গেলে সেই গম মরে যাবে বা লাল রঙের পোকা ধরে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ গমের গোড়ায় যেন বৃষ্টিটা না দাঁড়ায় বেশি। যদি বৃষ্টিপাত কম হয় তাহলে কিন্তু আবার আমাদের সেচের ব্যবস্থা করতে হবে। সেচ ব্যবস্থা করলে আবার গম আমাদের অসুবিধা হবে। আর্দ্রতা, ফসলটা যখন আমরা বুনবো, অর্থাৎ বীজটা গমটা যখন আমরা জমির মধ্যে ফেলে দেবো, বুনবো, তখন আমাদের তাপমাত্রা বোনার সময় আর্দ্র শীত তাপমাত্রা লাগবে, শীতটা আর্দ্র শীত লাগবে। তারপরে হচ্ছে যখন আস্তে আস্তে গমটা একটু বড় হবে, তখন আমি একটু আগে বলে দিয়েছি আমার তাপমাত্রা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝঞ্ঝা বৃষ্টি ঝড় ঝঞ্ঝা যেন না হয় খুব একটা, তখন পরিষ্কার আর্দ্র শুষ্ক আবহাওয়া লাগবে। আর আরেকটা জলবায়ুর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেক ছাত্রছাত্রী এটাকে অ্যাভয়েড করে লিখে না, এটা অবশ্যই কিন্তু লিখতে হবে। তুহিন বা তুষার, গম চাষের ক্ষেত্রে বেশি পরিমাণে তুহিন বা তুষার যদি ঘটে লাগাতার, তাহলে কিন্তু গম ফলন কমে যাবে। ওই জন্যই 110 দিন বাদ লাগবে, 110 দিন যেন তুহিন মুক্ত দিবস থাকে। পরের পয়েন্ট আমরা চলে যাবো। তাহলে 1 নম্বর পয়েন্টে এগুলো হলো। পরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে বেশি আমাদের লেখার দরকার নেই, এইটুকু করে লিখলেই যথেষ্ট। পরের পয়েন্ট আমরা লিখবো মাটি। তারপরে পয়েন্ট আমরা লিখবো ভূমি। তাহলে 1 নম্বরের পয়েন্ট ছিল আমাদের জলবায়ু, 4টা পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট হলো মাটি। 3 নম্বর পয়েন্ট হিসাবে আমরা এখানে লিখবো। তাহলে মাটি কি লিখবো? মাটিতে লিখবো হচ্ছে ভারী দোআঁশ, বেলে মাটি, দোআঁশ, এঁটেল মাটি, এঁটেল মাটির যে দোআঁশ মিশ্রিত আছে, পলি মিশ্রিত কিছুটা আছে সেখানে হয়। বর্তমানে এখন ভারতের দীর্ঘ এলাকা, বিশাল এলাকা মিলে গম চাষ হচ্ছে। আগে উত্তর ভারতে মেনলি গম চাষটা আবদ্ধ ছিল এখন। তাই এই যে মাটিগুলোর কথা বললাম, বিশেষ করে আমি বললাম ভারী দোআঁশ, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, এই মাটিগুলোতে আমার কৃষ্ণ মৃত্তিকাতে খুব ভালো গম হয়, কৃষ্ণ মাটি। এই মাটিগুলোতে গম চাষের পক্ষে আদর্শ। তারপর হচ্ছে ভূমি, যে ভূমিতে জল দাঁড়াতে পারে না, তরঙ্গায়িত ভূমিটা হবে, সেই ভূমিটাই আমাদের গম চাষের ক্ষেত্রে খুবই আদর্শ। এবার এখানে একটা কোশ্চেন যদি ঘুরিয়ে আসে,
সেই কোশ্চেনটা ঘুরিয়ে আসার জন্য কি করব, সেই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে উত্তর ভারতে গম চাষ বেশি পরিমাণে হয় কেন। উত্তর ভারতে যে পয়েন্টগুলো আমি বললাম প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে শুধু প্রথমেই একটা ভূমিকা জুড়ে দিতে হবে। উত্তর ভারত বলতে এখানে আমরা পাঞ্জাব, হরিয়ানা, উত্তর পশ্চিম, উত্তরপ্রদেশ এই এলাকাটায় আমরা বুঝি। ওই এলাকাটাতে অধিকাংশ গম চাষ হওয়ার জন্য যে কারণগুলি নিহিত হচ্ছে সেই কারণগুলি হলো ঠিক আমি যে পয়েন্টগুলো বললাম এটার সঙ্গে অর্থনৈতিক কারণ একটু জুড়ে দিতে হবে। এখানকার শ্রমিক প্রচুর পাওয়া যায়, এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, এখানকার ঋণদানের ব্যবস্থা খুব ভালো, এখানে বাজার ব্যবস্থা খুব ভালো, ফসল প্রচুর পরিমাণে স্টক করা যায়। পরবর্তীতে গমের পরে আমি বলেছিলাম ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন আর আমাদের আছে, একটা হচ্ছে ইক্ষু, ঠিক অনুরূপভাবে যে পয়েন্টগুলো আমি বললাম ইক্ষু চাষের ক্ষেত্রে জলবায়ু, একটা স্পেশাল পয়েন্ট হবে এখানে সামুদ্রিক বাতাস। জলবায়ু পয়েন্টের মধ্যে ছিল জলবায়ুর মধ্যে ছিল প্রথমে 1 নম্বরে আমি বলেছিলাম উষ্ণতা, বৃষ্টিপাত, তারপরে আবহাওয়া, তারপরে এখানে স্পেশাল একটা পয়েন্ট থাকবে সামুদ্রিক বাতাস। এটা কিন্তু ছাড়লে হবে না। সামুদ্রিক বাতাসকে লবণাক্ত সামুদ্রিক বাতাস এই ইক্ষুর উপর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে খুব চাষ ভালো হয়। পরবর্তীতেই আমরা ঠিক ইক্ষু চাষের ক্ষেত্রে গম চাষের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেম ওই পয়েন্টগুলোই হবে। উষ্ণতা কত থেকে কত, বৃষ্টিপাত কত থেকে কত, তারপর তোমার পরের পয়েন্টে চলে আসবে সামুদ্রিক বাতাস, আবহাওয়াটা কেমন লাগবে। আর এখানে আবহাওয়ার ক্ষেত্রে একটু পয়েন্টটা লাগবে যেটা হচ্ছে যখন কাটবো, যখন আমরা বুনবো তখন সেই জায়গাটা বিশেষ করে রেটুন যখন চারাটা হয়, ছোট ছোট চারাটা, সেই চারাটা হওয়ার সময় মাটিটা খুব পছন্দ করতে হয় ধুলোর মতো করে, একদম বালির মতো করে, তখন সেই রেটুনটা গাছটা যখন বাড়বে তখন আস্তে আস্তে আর্দ্রতা বাড়বে, তাপমাত্রা বাড়বে, আর বৃষ্টিপাত লাগবে। ভূমি হচ্ছে একটু তরঙ্গায়িত, জল যাতে দাঁড়াতে না পারে, জল যাতে তাড়াতাড়ি হয়ে যায়, জল নিকাশির ব্যবস্থা থাকে। আর কৃষ্ণ মৃত্তিকা, দোআঁশ মাটি, এই মাটিগুলো ইক্ষু চাষের ক্ষেত্রে খুবই পরিপূর্ণ। এবার কার্পাস অনুরূপভাবে আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তিনটার মধ্যে একটা আশা করি হয়তো পেয়ে যাবে। কার্পাসের ক্ষেত্রে স্যার জলবায়ু 4টা পয়েন্ট হবে এখানে। জলবায়ু 2 নম্বর হচ্ছে জলবায়ুর ক্ষেত্রে এই কার্পাস, এখানেও সামুদ্রিক আবহাওয়াটা দিতে হবে। ওই জন্যই গুজরাট এবং আরব সাগরের তীরে যে সামুদ্রিক লবণাক্ত সামুদ্রিক আবহাওয়া, গুজরাট এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর তোমার কার্পাস আবাদ হচ্ছে। উষ্ণতা, বৃষ্টিপাত আর সামুদ্রিক বাতাস, আবহাওয়া। এরপরে আমরা এখানে 3 নম্বর হিসেবে আমরা 2 নম্বর হিসেবে দিয়ে দেবো মাটি আর ভূমিরূপ বা ভূমি। মাটির ক্ষেত্রে কৃষ্ণ মৃত্তিকা বা রেবল মৃত্তিকা, দোআঁশ মাটি, পলি মাটির ক্ষেত্রে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়। আর ভূমির হিসাবে আমরা বলে দেবো যে এখানে যেখানে এটা তরঙ্গায়িত, হালকা, মৃদু ঢালু জমি, যেন এটা প্রত্যেকটার ক্ষেত্রে 2 লাইন করে আমাদের ভূমিকা লিখতে হবে, তবে আমাদের 5-এর মধ্যে 5 নাম্বার পাওয়া যাবে। এবার স্পেশাল পয়েন্টের ক্ষেত্রে আছে আমাদের কফি বিশেষ করে দক্ষিণ ভারতে কেন চাষাবাদ হচ্ছে না, দক্ষিণ ভারতে যে আমরা যে আবহাওয়াটা পাচ্ছি সেই আবহাওয়া যেমন জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর এখানে পার্বত্য এলাকা বিশেষ করে 500 থেকে 1500 মিটার উচ্চতা, বৃষ্টিপাত তোমার 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত, উষ্ণতা 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত। এইভাবে তোমরা ছক করে নেবে। এই ছকটা আমি 1 মিনিটের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি ছাত্রছাত্রীদের সব থেকে ভালো পড়ার নিয়ম। এইভাবে একটা করে ছক করে নেবে। ছক এইভাবে এখানে লিখে দিবে গম, এখানে লিখে দেবে ইক্ষু, এখানে দেবে তো কার্পাস, এখানে কফি লিখে এখানে লিখবে জলবায়ু, এখানে লিখবে 3টা পয়েন্ট 4টা পয়েন্ট, এখানে লিখবে মৃত্তিকা, এখানে ভূমি লিখে এইভাবে ছক করে করে পড়লে একদম ইজি 4টার মধ্যে চলে রাখবে। আজকের মধ্যে খুব তাড়াতাড়ি হলো, সময় খুব কম, ক্লাসটা একটু ভালো করে রিপিট করে বুঝবে, পয়েন্টগুলো খাতার মধ্যে লিখে নেবে, লিখে নিয়ে পড়বে। আশা করি 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। এই চ্যাপ্টারটার মধ্যে কমপক্ষে 10-12 নম্বর কমন পাওয়া যাবে। হ্যাঁ, 10-12 নম্বর। আজকের মধ্যে এখানে ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার আলোচনা।